হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এসকেবিইউ অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এনইপি 4th সেমিস্টারের তোমার হচ্ছে মেজর 4 পলিটিক্যাল সায়েন্স। অর্থাৎ তোমাদের দেবে ইউনিট 1-এই তোমাদের এসকেবিইউর অধীনস্থ যে পলিটিক্যাল সায়েন্স সিলেবাস রয়েছে সেখানে রয়েছে টপিক কৌটিল্যের সপ্তাঙ্গ থিওরি বা স্টেট সিস্টেম, অর্থাৎ কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যারা অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের কাছে পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র 499 টাকা, পুরো দুটো মেজর পেপারের। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সম্পূর্ণ নোটস পত্র, সাজেশনস, ইচ অ্যান্ড এভরিথিং পেতে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের রয়েছে সপ্তাঙ্গ থিওরি আজকের আলোচনার বিষয়, কৌটিল্যের স্টেট সিস্টেম বা সপ্তাঙ্গ তত্ত্ব। ওকে, দেখো প্রথমত কৌটিল্যের যে গ্রন্থটা রয়েছে তার নাম কিন্তু অর্থশাস্ত্র, অর্থাৎ কৌটিল্য রাষ্ট্র বিষয়ক যে গ্রন্থটা রয়েছে সেই গ্রন্থটার নাম হচ্ছে কিন্তু কি অর্থশাস্ত্র। এখানে বলছে অর্থশাস্ত্রে বর্ণিত কৌটিল্যের রাষ্ট্রনীতি কি ছিল, বলছে অর্থশাস্ত্র গ্রন্থে রাজনীতি, অর্থনীতি, সমাজ প্রভৃতি বিভিন্ন বিষয়ে কিন্তু আলোচনা থাকলেও কিন্তু কৌটিল্য মূলত রাষ্ট্র শাসন সম্পর্কিত বিধিবিধানগুলি লিপিবদ্ধ করতেই এই গ্রন্থ রচনা করেছিলেন। তাহলে কৌটিল্য কিন্তু তার রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বগুলো তুলে ধরার জন্যই কিন্তু এই অর্থশাস্ত্র বলে যে গ্রন্থটা রয়েছে সেটা কিন্তু লিখেছিলেন তিনি। হ্যাঁ, তো বলছে এই গ্রন্থে কৌটিল্যের রাষ্ট্রদর্শন প্রতিফলিত হয়েছে, বা কৌটিল্যের রাষ্ট্রদর্শন সম্পর্কে যদি জানতে হয় তাহলে তোমাকে কিন্তু অর্থশাস্ত্র যে গ্রন্থটা রয়েছে সেটার উপরেই কিন্তু তোমাকে বেসিক্যালি ফলো করতে হবে। ওকে, আমরা চলে যাব নেক্সট স্লাইডিংয়ে। এখানে রয়েছে রাষ্ট্রের আয়তন প্রসঙ্গে তিনি কি বলেছেন আমরা একটু জেনে নেব। কি বলছে, রাষ্ট্রের আয়তন কেমন হওয়া উচিত বা কি হতে পারে। কৌটিল্য মূলত রাষ্ট্রের বৃহৎ আয়তনের কথাই কিন্তু বলেছেন। ওকে, ধ্যান দিবা, কৌটিল্য কি বলছেন, মূলত রাষ্ট্রের বৃহৎ আয়তনের কথা বলেছেন। তিনি নতুন রাজ্য জয় ও সাম্রাজ্যের সম্প্রসারণ বিষয়ে রাজাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তাহলে কৌটিল্য রাজাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন এবং কি বলেছেন, তিনি মনে করেছিলেন যে বৃহৎ রাষ্ট্রে অনেক বেশি রাজস্ব আদায় সম্ভব হবে, যার ফলে রাজকোষ সমৃদ্ধ হবে এবং শক্তিশালী ও সুদক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। তাহলে একটা সুদক্ষ রাষ্ট্র ব্যবস্থা তখনই গড়ে তোলা যাবে যখন সেই সাম্রাজ্যের বুনিয়াদটা বা ভিতটা মজবুত হবে। ওকে, নেক্সট আমরা চলে আসবো পরবর্তী স্লাইডে। এখানে কৌটিল্যের রাষ্ট্রের যে অঙ্গ অর্থাৎ 7 এলিমেন্টস অফ দি স্টেটস সম্পর্কে কি বলেছে দেখো। কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাষ্ট্রের 7টা উপাদানের কথা বলেছেন। সেগুলো হলো স্বামী, আমত্ত, জনপদ, দুর্গ, কোষ্য, দণ্ডমিত্র। আবার বলছি, স্বামী বা রাজা, আমত্ত বা মন্ত্রী, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড, মিত্র। এই 7টা হচ্ছে রাষ্ট্রের 7 এলিমেন্টস বা রাষ্ট্র গঠনের 7টা উপাদান। অর্থাৎ একটা রাষ্ট্র কি করে গঠিত হয়, এই 7টা উপাদান দিয়ে কৌটিল্য তার অর্থশাস্ত্রের মধ্যে বলেছেন। এখানে ডিটেলসে আমি সেই 7টা নাম তুলে ধরেছি। স্বামী বা রাজা, আমত্ত বা মন্ত্রী, জনপদ, দুর্গ, দেন বলছে কোষ বা কোষাগার, দণ্ড বা বিচার ব্যবস্থা, দেন মিত্র বা বন্ধু। এই 7টা উপাদান দিয়ে কিন্তু একটা রাষ্ট্র গঠিত হতে পারে বা রাষ্ট্র তৈরি হতে পারে বলে কৌটিল্য কিন্তু মত প্রকাশ করেছেন। এবার আমরা একে একে প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে জানবো, অর্থাৎ স্বামী বা রাজা সম্পর্কে জানবো, অমাত্য বা মন্ত্রী সম্পর্কে জানবো, জনপদ সম্পর্কে জানবো, দুর্গ জানবো, কোষ বা কোষাগার সম্পর্কে জানবো, দণ্ড বা বিচার ব্যবস্থা সম্পর্কে জানবো, মিত্র বা বন্ধু সম্পর্কেও কিন্তু আমরা ডিটেলসে জানবো। ওকে, দেখো কি বলছে, স্বামী বা রাজা। দেখো, রাষ্ট্র গঠনের প্রথম এবং প্রধান এলিমেন্টস, অর্থাৎ রাষ্ট্র গড়ে উঠতে গেলে প্রধান এলিমেন্টস সেটা হচ্ছে স্বামী বা রাজা। তো রাষ্ট্রের প্রথম ও প্রধান উপাদানই হলো স্বামী বা রাজা। অর্থশাস্ত্রে রাজার কিন্তু উচ্চ ক্ষমতার কথা বলা হয়েছে। এই গ্রন্থে জনগণের প্রতি রাজার দায়িত্বের কথাও বলা হয়েছে। জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার দায়িত্ব থাকে স্বয়ং রাজার ওপরে। তো জনগণের সুখের ও সমৃদ্ধির কথা চিন্তা করা রাজার কিন্তু কাজ। অর্থশাস্ত্রে বলা হয়েছে রাজা অসহায়, শিশু, বয়স্ক মানুষ, সন্তানহীন মহিলাদের কিন্তু সাহায্য করবেন। তাহলে রাজা কার জন্য, প্রজাদের জন্য। তাহলে রাজার প্রথম এবং প্রধান কাজ কি, প্রজাদের উন্নতি, প্রজাদের সেবা করা, এটাই কিন্তু রাজার প্রধান কাজের মধ্যে পড়ছে। ওকে,
বলছে সব মিলিয়ে বলতে গেলে রাজার সমাজ ব্যবস্থা কিন্তু রক্ষা করে, মানে একটা সোসাইটিকে রক্ষা করাই কিন্তু মেইনলি রাজার কাজ হবে। তাহলে এটা গেল স্বামী বা মানে স্বামী বা রাজা। স্বামী এবং রাজা হচ্ছে রাষ্ট্র গঠনের ফার্স্ট এলিমেন্টস বা প্রধান উপাদান। ওকে, নেক্সট আমরা চলে আসবো সেকেন্ড, যেটা হচ্ছে অমাত্য বা মন্ত্রী। দেখো কি বলছে, আমাত্য বা মন্ত্রী সম্পর্কে কি বলেছে সেটা সম্পর্কে আমরা এখন ডিটেলসে জানবো। দেখো রাষ্ট্র গঠনের 7 এলিমেন্টস বা দ্বিতীয় উপাদান হলো আমাত্য বা মন্ত্রী। এরা কি হবেন, এরা শাসন বিভাগ, তোমার হচ্ছে শাসন বিভাগের প্রধান বা শাসন বিভাগের হবে, এটা শাসন বিভাগের প্রধান, অর্থাৎ রাজার ভারপ্রাপ্ত কর্মচারী, অর্থাৎ রাজাকে রাজকার্যে সহায়তা করাই কিন্তু এই আমত্য বা মন্ত্রীর কিন্তু প্রধান কাজ। ঠিক আছে, তো কৌটিল্য বলেছেন রাজা আমত্যদের নির্দেশ দেবেন এবং আমত্যদের পরামর্শ মেনে রাজা কিন্তু চলবেন। আমত্যদের ওপর রাষ্ট্রের শক্তি কিন্তু অনেকাংশে নির্ভর করে। তাহলে অমাত্য বা মন্ত্রীদের ওপরই কিন্তু রাষ্ট্রের শক্তি অনেকাংশে নির্ভর করে। সাপোজ বেসিক্যালি একটা স্কুল তখনই নাম করতে পারে যখন তার টিচাররা খুব ভালো হবে, যারা টিচিং এবং নন টিচিং স্টাফস রয়েছে যারা খুব ভালোভাবে যদি কাজ করে, তাহলে সেই রাষ্ট্রের কিন্তু মানে সেই স্কুলের কিন্তু যেমন নাম থাকবে, ঠিক একইভাবে রাজার রাজ্যে মন্ত্রীরা যদি সমস্ত ভালোভাবে কাজ করে, তাহলে কিন্তু সেই রাজার যে রাজ্য আছে সেই রাজ্য কিন্তু সুদৃঢ় ভিত্তির ওপরে কিন্তু প্রতিষ্ঠিত হবে এবং খুব ভালোভাবে সে নাম করতে পারবে। ওকে, এবার আমরা চলে আসবো পরবর্তী স্লাইডে। এখানে আছে জনপদ। কি বলছে, জনপদ কি, জন মানে মানুষ, পদ মানে পা, অর্থাৎ মানুষজন যেখানে পা রাখে সেটা হচ্ছে জনপদ। একটা রাষ্ট্র গড়ে উঠতে কি গেলে কি লাগবে, একটা টেরিটরি লাগবে। যেমন মনে করো তুমি একটা বাড়ি বানাতে যাচ্ছ, তাহলে আমি একটা রাজ্য বানাতে যাচ্ছি, তাহলে বাড়ি বানাতে গেলে প্রথমে কি লাগবে, আমার জায়গা লাগবে। ঠিক এই জিনিসটাকে বলছে জনপদ বা টেরিটরি। দেখো এটা কিন্তু রাষ্ট্র গঠনের তৃতীয় উপাদান। বলছে রাষ্ট্রের তৃতীয় অঙ্গ বা উপাদান হলো জনপদ। জনপদ বলতে কৌটিল্য তার অর্থশাস্ত্রের রাষ্ট্রের ভূখণ্ডকেই কিন্তু বুঝিয়েছেন। তিনি বলেছেন রাষ্ট্রের ভূখণ্ড যদি আদর্শ হয় তবে রাষ্ট্রের শক্তি বা ক্ষমতা কিন্তু অন্য রাষ্ট্রের তুলনায় বেশি হবে। জনপদ বলতে কৌটিল্য দেশের জনসংখ্যার কথাও কিন্তু বলেছেন। তাহলে একটা দেশের যে জনসংখ্যা কি হবে বা তার উপরেই কিন্তু বেস করে জনপদ কিন্তু গঠিত হবে। ওকে, নেক্সট আমরা চলে যাব দুর্গ। দুর্গ, এই দুর্গ কিন্তু কি বলছে, দুর্গ বলতে মনে করো একটা জায়গা, একটা সাম্রাজ্য। এবার এই সাম্রাজ্য থেকে তো বহিঃশত্রুদের আক্রমণের কথা তো চিন্তা করতে হবে। তাহলে রাজাকে সবসময় ভাবতে হবে যে আমার রাজ্য যেন আক্রমণ না হয়, কেউ যেন আক্রমণ করতে না পারে। এই জন্য কি করতো, বিভিন্ন জায়গায় বড় বড় উঁচু উঁচু জায়গায় দুর্গ বানাতো। এবং এই দুর্গগুলো কি দেখতো, এই দুর্গগুলোর যে ওপরে যে যারা থাকতো তারা কিন্তু পাহারাদার, এরা মানে টহলদারি করতো এবং দেখতো কি যে কোনো বহিঃশত্রু আসছে না তো। অর্থাৎ এই দুর্গগুলো কিন্তু কৌটিল্য বলেছেন এই 4টা জায়গায় দুর্গ, 4 ধরনের দুর্গের কথা তিনি বলেছেন। কি দুর্গ, পার্বত্য দুর্গ, মানে পার্বত্য এলাকায় দুর্গ হবে। দেন বলছে জলদুর্গ, জলে হবে। মরুদুর্গ মানে মরুভূমি এলাকায় হবে। অরণ্য দুর্গ, জঙ্গলেও হবে। ঠিক আছে, এখানে বলেছে দেখো রাষ্ট্রের চতুর্থ অঙ্গ বা উপাদান হলো দুর্গ। কৌটিল্যের মতে দুর্গ হবে সাম্রাজ্যের শক্তির মূল উৎস। কৌটিল্য তার অর্থশাস্ত্রে 4 ধরনের দুর্গের কথা বলেছেন। এগুলি হলো পার্বত্য দুর্গ, জলদুর্গ, মরুদুর্গ এবং অরণ্য দুর্গ। হ্যাঁ, এই 4 ধরনের দুর্গের কথা কিন্তু তিনি বলেছেন। বলছে এই দুর্গগুলি সামরিক দিক থেকে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। ওকে, সামরিক দিক থেকে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এই দুর্গগুলো। ওকে, নেক্সট আমরা চলে আসবো পরবর্তী স্লাইডে। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি যে কোষ বা কোষাগার। অর্থাৎ কোষ আর কোষাগার জিনিসটা কি, দেখো এবার রাজার তো একটা ট্রেজারি থাকে, তো যেখানে রাজা যে ট্যাক্সেসগুলো পাবে প্রজাদের থেকে বা তার টেরিটরি থেকে, সেগুলো তো একটা জায়গায় রাখবে নিশ্চয়ই, তো সেটাকেই বলছে কোষাগার। তাহলে একটা রাষ্ট্র গড়ে উঠতে গেলে কিন্তু এই কোষাগার বা কোষেরও কিন্তু প্রয়োজন রয়েছে। তাহলে কোষ হলো রাষ্ট্রের পঞ্চম অঙ্গ। বলছে রাষ্ট্রের শক্তি অনেকাংশে নির্ভর করে এই উপাদানের ওপর। কোষ বলতে কোষাগারকেই কিন্তু বোঝানো হয়, যেখানে টাকা পয়সা থাকে, ট্রেজারি যেটাকে আমরা বলি। বলছে এটি হলো রাষ্ট্রের অর্থ ভাণ্ডার, অর্থাৎ রাজা তার রাজ্যের জন্য যাবতীয় ব্যয় কিন্তু এই অর্থ ভাণ্ডার কি বলছে থেকেই কিন্তু করে থাকেন। তাহলে রাজার রাজ্যে যত ব্যয় কিন্তু ব্যয় যত হবে, জনগণের জন্য যত কাজকর্ম হবে, সম্পূর্ণ কিন্তু রাজা কি করবে, এই কোষাগার বা এই যে ট্রেজারি আছে সেখান থেকে কিন্তু ব্যয় করবে। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী পার্টে, দণ্ড বা বিচার ব্যবস্থা। দেখো দণ্ড বা বিচার ব্যবস্থা জিনিসটা কি, দণ্ড মানে শাস্তি। ওকে, যদি রাজার রাজ্যে কোনো শাস্তি না থাকে তাহলে কিন্তু সবাই কিন্তু কি ভয় পাবে না, তো তাহলে শাস্তি থাকলে সবাই ভয় পাবে, নিয়ম অনুযায়ী কাজ করবে। ঠিক একইভাবে রাষ্ট্র গঠনের ষষ্ঠ অঙ্গ বা এলিমেন্টস হলো কিন্তু দণ্ড। ওকে, বলছে এর অর্থ হলো বিচার ব্যবস্থা। দণ্ড মানে বিচার ব্যবস্থা। বলছে দুষ্কৃতীদের দমনের জন্য রাষ্ট্রের এই উপাদানটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা খুব কার্যকারী একটা ব্যাপার। অর্থাৎ দুষ্কৃতী যারা আছে, অর্থাৎ যারা অমানবিক যারা রয়েছে, যারা অসৎ কর্মচারী রয়েছে, তাদেরকে তো পানিশমেন্ট দিতে হবে, অর্থাৎ দণ্ড দিতে হবে, শাস্তি দিতে হবে, তাদের বিচার করতে
করতে হবে, যার জন্য বলছে একটা রাষ্ট্র গড়ে উঠতে গেলে কিন্তু এই এলিমেন্টসটা কিন্তু খুবই প্রয়োজন, খুবই দরকার। তো রাজ্যে জরিমানা, তারপরে রাজা কি বলছে শাস্তি, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্তও কিন্তু দুষ্কৃতীদের দমন করতে পারতো এগুলো করে। তবে কৌটিল্য বলেছেন যে অপরাধ নির্ণয়ের মাধ্যমে কিন্তু শাস্তি নির্ধারিত হতো, অপরাধ যত নির্ণয় হবে তত কিন্তু মানুষজনের জন্য শাস্তি হবে এবং শাস্তি নির্ধারণ হবে। ওকে, নেক্সট আমরা চলে আসবো পরবর্তী স্লাইডে, লাস্ট স্লাইড এটা, মিত্র মানে বন্ধু। অর্থাৎ যদি মনে করো মানে একটা রাজ্য, একটা রাজার রাজ্য কখনো কিন্তু বন্ধু রাষ্ট্র ছাড়া কিন্তু কখনোই বেঁচে থাকতে পারে না বা টিকে থাকতে পারে না। তাহলে কি বলছে, মিত্র বা বন্ধু হলো এটা রাষ্ট্র গঠনের শেষ অঙ্গ বা সপ্তম অঙ্গ হলো মিত্র বা বন্ধু। কৌটিল্য বলেছেন যে রাষ্ট্র মানে যে রাষ্ট্র থেকে আক্রমণের কোনো সম্ভাবনা থাকে না সেটাই হলো বন্ধু রাষ্ট্র, তাই না? তাহলে মিত্র বা বন্ধুকে, যার থেকে আমার কোনো ভয় নেই, যে আমাকে কোনোভাবে আক্রমণ করবে না, যে আমার কোনো ক্ষতি করবে না, সেটাকেই বলা হয় মিত্র। ওকে, তো এই ছিল আজকের এই ক্লাস। তো স্টুডেন্টস তোমরা সবাই দেখলে আজকের এই ক্লাসটি। তো আমি আলোচনা করব তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে খুব তাড়াতাড়ি একটা টপিক নিয়ে, দণ্ডনীতি বলে একটা পার্ট আছে তোমাদের সিলেবাসের ওপরে। তাহলে এই দুটো পার্ট করালে পরে তোমাদের ইউনিট নাম্বার মানে 1-এর প্রথম পার্টটা শেষ হয়ে যাবে। আমি ধারাবাহিকভাবে তোমাদের প্রতিটা ক্লাস আমি নেব। তো স্টুডেন্টস তোমরা যারা এই মেজর 4 পলিটিক্যাল সায়েন্স যারা রয়েছে এসকেবির আন্ডার, তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আর আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তোমরা এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তোমাদের এই যে চ্যানেলে যেখানে আমরা এসকেবিইউ এবং জিবিইউ অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে এবং সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে, এই চ্যানেলে আজকে 1000+ সাবস্ক্রাইবার আমাদের পূর্ণ হলো। তো স্টুডেন্টস তোমাদের প্রত্যেকে কংগ্রাচুলেশনস, আমাকে নয় কিন্তু তোমাদের প্রত্যেককে, কারণ তোমরাই কিন্তু এরা, তাই না? তো তোমরা আছো বলে আমরা আছি, তোমরা না থাকলে আমরা থাকতে পারতাম না। সুতরাং তোমাদের আরও বলবো যে আমাদেরকে ভালোবাসা দাও যথেষ্ট এবং আমাদের এই ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো। আমাদের ভিডিওগুলো দেখো, তোমরা কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। রীতিমতো যদি প্রতিনিয়ত তোমরা জানাতে থাকো তাহলে কিন্তু আমাদের ক্লাসের নেওয়ার আগ্রহটা আরও বেড়ে যাবে। এবং তোমরা যদি অনলাইনে পড়তে চাও মাত্র 499 টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমাদের কাছে পড়তে পারো পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।